হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের রেলওয়ে এবং পিএসসি স্পেশাল 2024 যে ক্লাসগুলো চলছিল, ভৌত বিজ্ঞান আজকে এর উপর বাছাই করা 20টা কোয়েশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো, থিওরি প্লাস এমসিকিউ সহযোগে বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে কিন্তু আমাদের ক্লাসগুলো চলছে। এটা 17 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো সমস্তটা পরপর দেখে নাও। আপকামিং যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষা আছে, এছাড়া রেলওয়ের যে পরীক্ষাগুলো, সবগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো আমাদের ক্লাস রুটিন গুলো একবার করে একটু দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো রোজ সকাল 7টা থেকে থাকছে। ইংলিশের ভিডিওগুলো সন্ধ্যে 7টায় থাকছে। সায়েন্সের স্পেশাল ভিডিও রাত 8টা এবং ম্যাথ জিআই এটা লাইভ থাকছে কিন্তু রাত 10টা থেকে। ঠিক আছে, ইংলিশেরও এটা কিন্তু লাইভ হচ্ছে। ঠিক আছে, ইংলিশ সন্ধ্যে 7টা থেকে এটাও লাইভ হচ্ছে। ঠিক আছে, সমস্তটাই বাইলিঙ্গুয়ালি হচ্ছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন আমরা ওখানে প্রোভাইড করে দিই। ঠিক আছে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। আজকের 1 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? বলেছে সমতল দর্পণ দ্বারা গঠিত চিত্র কেমন হবে? সমতল দর্পণ দ্বারা গঠিত চিত্রটি কেমন হতে পারে? বাস্তব অর্থাৎ রিয়েল এবং পার্শ্বীয়ভাবে খাড়া অর্থাৎ ল্যাটারালি ইরেক্ট। সেকেন্ড হচ্ছে বাস্তব এবং ইরেক্ট, ভার্চুয়াল এবং পার্শ্বীয়ভাবে বাস্তব, ভার্চুয়াল এবং পার্শ্বীয়ভাবে উল্টান। ঠিক আছে, তো সমতল দর্পণ দিয়ে যে চিত্র গঠন হয় সেটা কিন্তু হবে হচ্ছে ভার্চুয়াল হবে এবং পার্শ্বীয়ভাবে উল্টানো হবে। ঠিক আছে, ইনভার্টেড। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আমি এর আগের ক্লাসগুলোতে তোমাদের কিন্তু এই সমতল মানে সমতল নয়, টোটাল দর্পণ সম্বন্ধে আলোচনা করেছি। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনে চলে আসে। বলেছে সমতল দর্পণ দ্বারা একটি চিত্র ফ্রেমের বৈশিষ্ট্যগুলো কি? হ্যাঁ, এই ভিভিআই এই প্রশ্নটা একটা কোশ্চেন মনে রাখলে দেখো এর সমস্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে এবং একটা বৈশিষ্ট্য থেকে কিন্তু একটা কোশ্চেন। ঠিক আছে, আর একটা বলে রাখি, তোমরা সবাই জানো যে আমাদের পিএসসির ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দিয়েছে। মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়ে যাচ্ছে কত? 15ই সেপ্টেম্বর। আর হচ্ছে গিয়ে ক্লার্কশিপ যেটা আছে সেটা হয়ে যাচ্ছে 17 এবং 18ই তোমার হচ্ছে গিয়ে নভেম্বর। এবং আমাদের ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষাটা এই বছর সেটা হয়ে যাবে হচ্ছে 15ই ডিসেম্বর। ঠিক আছে, তো এই পরীক্ষাগুলো কিন্তু সমস্ত ডেট পড়ে গেছে, সেই মতো কিন্তু ক্লাসগুলো সমস্তটাই চলছে। ঠিক আছে, তো সমতল আয়না দ্বারা একটি ফ্রেম চিত্রের বৈশিষ্ট্যগুলো কিরূপ হবে? এটার বৈশিষ্ট্য হবে হচ্ছে একই আকার, খাড়া, পার্শ্বীয়ভাবে উল্টানো এবং ভার্চুয়াল, এই 4টে মেইন বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো দেখো, সমতল আয়না দ্বারা গঠিত চিত্রটি ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে। সেকেন্ড হচ্ছে বস্তুর আকারের সঙ্গে সমান, অর্থাৎ বস্তুরও যা আকার প্রতিবিম্বেরও সেম আকার হবে। ঠিক আছে, বস্তু এবং প্রতিবিম্বের আকার সেম হচ্ছে। 3 নাম্বার কি হয়ে যাচ্ছে বলো? প্রতিবিম্বটি আয়নাতে যতটা পেছনে থাকে ততটাই তৈরি হয় এবং তার সামনে যেমন হয় সেরকম, মানে ফিজিক্যালিটি অর্থাৎ ওই দর্পণ থেকে। ঠিক আছে, দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব, এটা যদি আমি বস্তু ধরে নিই তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কি হয়? সমান হয়। ঠিক আছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। আর ফোর্থ আমাদের কি বলে দিয়েছে? ফোর্থ বলেছে এটি পার্শ্বীয়ভাবে উল্টানো। ঠিক আছে, পার্শ্বীয়ভাবে উল্টানো অর্থাৎ চিত্রটি উল্টানো হবে, অর্থাৎ বস্তুটার যদি মাথা এখানে থাকে, পা এখানে থাকে, এটার মাথা হয়ে যাবে নিচের দিকে, পা হয়ে যাবে উল্টো দিকে, মানে এটা গিয়ে এখানে পড়ে, এটা গিয়ে এদিকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমতল দর্পণের কি বৈশিষ্ট্য রয়েছে। বোঝা গেল? আর বেশিরভাগ কোয়েশ্চেন গুলোই দেখো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার থেকে তুলে নিচ্ছি। দেখো, এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা। ঠিক আছে, এই ধরনের PYQ গুলোই কিন্তু অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো বারবার রিপিটেড হয়। বলেছে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলেছে আয়না সবসময় বস্তুর একটি চিত্র তৈরি করে যা ভার্চুয়াল, বস্তু অপেক্ষা বড় এবং সমান আকারের হয়। এটা কোন ধরনের? অবতল, ট্রাপিজয়েডাল, সমতল নাকি উত্তলের বৈশিষ্ট্য? উত্তল দর্পণের বৈশিষ্ট্য। এটা আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে বলো? সমতল দর্পণের বৈশিষ্ট্য। আগের কোশ্চেনটাতেই আমি সমতল দর্পণের যে বৈশিষ্ট্য আছে ওগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে, একটি লম্বা ভবনের একটি হ্রাস ভার্চুয়াল খাড়া চিত্র পেতে কোন ধরনের আয়না ব্যবহার করা হবে? ঠিক আছে,
ডিমিনিশড হবে, ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে। এই তিনটে বৈশিষ্ট্য কার মধ্যে পাওয়া যায়? অবতল, উত্তল, সমতল নাকি অবতল এবং সমতল উভয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা উত্তলের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণের বৈশিষ্ট্যটা কি একবার করে দেখে নাও। ডিমিনিশড হবে অর্থাৎ কমবে, ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে। ঠিক আছে, তো দেখো উত্তল দর্পণ ভার্চুয়াল, খাড়া এবং ক্ষয়প্রাপ্ত চিত্র তৈরি করে। সুতরাং এটি একটি দূরবর্তী লম্বা বিল্ডিং এর পূর্ণ দৈর্ঘ্যের চিত্র তৈরি করতে পারে। উত্তল দর্পণ প্রাথমিকভাবে অপসারণকারী বৈশিষ্ট্য রয়েছে এবং বাস্তবে এটা একত্রিত হয় না। ঠিক আছে, পরেরটা চলে আসো আরআরবি এনটিপিসি তে আসা, বলেছে রোগীদের দাঁতের বড় ছবি দেখতে, মানে মোট কথা দাঁতের চিকিৎসায়। ঠিক আছে, দাঁতের চিকিৎসায় চিকিৎসকরা কোন ধরনের আয়না ব্যবহার করে? যে আয়না দিয়ে দাঁতের ছবি দেখে, এটা সবসময় মনে রাখতে হবে কি অবতল দর্পণ ব্যবহার করে। অবতল দর্পণ ব্যবহার করে, কারণ হচ্ছে অবতল দর্পণে কি করা হয়, ছবিটাকে বড় করে দেখা। ঠিক আছে, সেই কারণে অবতল দর্পণ ব্যবহার করা। একই রকম ভাবে আমরা পরের কোশ্চেনটা দেখো, বলেছে কোন একটি বিন্দুর গোলাকার আয়না, গোলাকার দর্পণে প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয়? গোলাকার দর্পণ বা গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে বলা হয় হচ্ছে মেরু। ঠিক আছে, কেন্দ্রকে যেটা বলা হয় সেটা হচ্ছে মেরু। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি মেরু। বোঝা গেল, এটাকে মেরু বলছে। দেখো একটি গোলাকার দর্পণের আয়নায় প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে মেরু বলা হয়। ঠিক আছে, মেরু বলা হয়। এটি আয়নার পৃষ্ঠে অবস্থিত। মেরুটি সাধারণত পি অক্ষর দ্বারা উপস্থিত হয়। এটি গোলাকার আয়নার অ্যাপারচারের মধ্যবিন্দু। ঠিক আছে, অ্যাপারচারের একটি মধ্যবিন্দু। নিচের কোনটি বস্তুর চেয়ে বড় ভার্চুয়াল চিত্র তৈরি করতে পারে? বস্তু যা হবে তার থেকে বড় চিত্র তৈরি হবে। অবশ্যই এটা কি হয়ে যাবে, অবতল দর্পণ। এই কারণেই তো দাঁতের চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কারণে এটা দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো অবতল দর্পণে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আর কোথায় কোথায় এর ব্যবহার আছে। অবতল আয়না দেখো, সার্চ লাইট, ঠিক আছে, সার্চ লাইট, শেভিং মিরর, ঠিক আছে, স্যাটেলাইট ডিশ, এগুলোতে কিন্তু সব ব্যবহার করা হচ্ছে দাঁতের চিকিৎসা ছাড়াও। বোঝা গেল কি বললাম? ভিউ ফাইন্ডার, এগুলো সব ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই আর উত্তল দর্পণ আমাদের কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়ে যায়। ঠিক আছে, সরি, উত্তল দর্পণ হচ্ছে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। ঠিক আছে, গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। ওকে, এরপর 8 নম্বর কোশ্চেনে চলে এসে বলেছে, এটাও দেখে এনটিপিসি 2021 কি বলেছে, যে যানবাহনে, একটু আগে যেটা বলছিলাম, যানবাহনে ভিউইং মিররে, ঠিক আছে, মানে পরিষ্কারভাবে বলতে গেলে গাড়ির পাশে যে আয়নাগুলো লাগানো থাকে, হ্যাঁ, যে কোনো গাড়ির দুই সাইডে যে আয়নাগুলো লাগানো থাকে, এগুলোতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এগুলোতে কি ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণ ব্যবহার করা হয় এগুলোতে, উত্তল দর্পণ। এবং গাড়ির হেডলাইট, আমি আরেকটা জিনিস আগে যেটা বললাম, উত্তল দর্পণ, এটা হেডলাইট হবে না, হেডলাইটেও অবতল দর্পণই ব্যবহার করা হয়। ঠিক আছে, হেডলাইটেও অবতল দর্পণ তোমার ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেল কি বললাম? হেডলাইটে কি ব্যবহার করা হয়? হেডলাইটে হচ্ছে অবতল দর্পণই ব্যবহার করা হয় হেডলাইট। এবং গাড়ির যে ভিউ ফাইন্ডার আছে, অর্থাৎ গাড়ির যে আয়না, সেখানে ব্যবহার করা হয় হচ্ছে উত্তল দর্পণ। বোঝা গেল? পিছনের চিত্রটা ভালো করে দেখার জন্য। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে যে দেখো এলপিতে আসা, একটি গোলাকার আয়নার বক্রতার কেন্দ্র কি? গোলাকার আয়নার বক্রতার কেন্দ্র বলতে কি বুঝো? এটি একটি ফাঁপা গোলকের কেন্দ্র যার একটি অংশ গোলাকার আয়না। ঠিক আছে, যার একটি অংশ কি হয়েছে বলো? গোলাকার আয়না। ঠিক আছে, একটি গোলাকার আয়নার বক্রতার কেন্দ্র হলো ফাঁপা গোলকের কেন্দ্র যার একটি অংশ গোলাকার। চলে আসে পয়েন্ট নাম্বার কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10। দেখো গ্রুপ ডি 2018 আসে। ঠিক আছে, বলেছে যে বিন্দুতে সমস্ত রশ্মি মিলিত হয় তাকে কি বিন্দু বলে? কোন বিন্দু? তাকে বলা হয় হচ্ছে ফোকাস। ঠিক আছে, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে
উত্তল যদি দর্পণ আমরা নিই তাহলে আমাদের ফোকাসটা কি হয়ে যায় বলো, এই যে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যে বিন্দুতে মিলিত হয় সেটা হয়ে যাচ্ছে কি বলো, ফোকাস। 11 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে যে নিচের কোনটি আয়নার পালিশ পৃষ্ঠে অবস্থিত, মানে যেদিক পালিশ করা থাকে কি সেদিক অবস্থিত কোনটি, সেদিকে অবস্থিত হচ্ছে মেরু। ঠিক আছে, মেরু অবস্থিত কোন দিকে, পালিশ করা পৃষ্ঠে, পালিশ করা পৃষ্ঠে কিন্তু মেরু অবস্থিত। ঠিক আছে, এরপর সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে, এটা দিয়ে কিন্তু আমাদের সূত্রও আসে, আবার এটাতে ছোট ছোট অঙ্কও আসে। ফোকাল দৈর্ঘ্যকে যদি এফ দিয়ে প্রকাশ করা হয় এবং বক্রতা ব্যাসার্ধকে যদি আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এফ আর আর এর মধ্যে সম্পর্কটা কি, ফর্মুলা হয়ে যাচ্ছে আর ইজ ইকুয়াল টু 2f, বা এখান থেকে তুমি লিখতে পারো এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। এই ফর্মুলা দিয়ে, মানে ফোকাল দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ বাই, কি বলে, ফোকাল দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমাদের বক্রতা ব্যাসার্ধ বাই 2। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে, এর আগের অনেক কটা ভিডিওতে আমি এই ধরনের অঙ্কগুলো করেছি ছোট ছোট। 13 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে একটি গোলাকার আয়নার ফোকাল দৈর্ঘ্যটা কি, ফোকাল দৈর্ঘ্য, ওই এই কোশ্চেনটাই দেখো এসছে, এই কোশ্চেনটা এই শিফটে এসছে, পরের শিফটে ওই কোশ্চেনটাই ভাষা দিয়ে এসছে। ফোকাল দৈর্ঘ্য মানে আমরা কি বললাম, একটু আগেই পড়লাম, দেখো এফ ইজ ইকুয়াল টু আর বাই 2 বললাম তো, এফ ইজ ইকুয়াল টু আর বাই 2, এফ ইজ ইকুয়াল টু যদি আর বাই 2 হয়, ফোকাল দৈর্ঘ্য কি হবে, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যাবে। ফোকাল দৈর্ঘ্য কি হয়ে যাবে, এই সরি, এখান থেকে আর সমান সমান 2f হয়ে যাবে, তাই না, তাহলে ফোকাল দৈর্ঘ্য হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। ঠিকই আছে, তাহলে ফোকাল দৈর্ঘ্য হয়ে যাবে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে চলে আসো, দেখো গ্রুপ ডি 2018 তে আসা, বলেছে ড্যাশ একে অভিসারী আয়নাও বলা হয়, অভিসারী আয়না কাকে বলে, উত্তল আয়না, অবতল আয়না, সমতল, নাকি এদের কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, অবতল দর্পণকে বলা হয় কি, অভিসারী দর্পণ। ঠিক আছে, আর অপসারী যদি বলা হয়, অপসারী দর্পণ কোনটা, অপসারীকে বলা হচ্ছে উত্তলকে, উত্তল দর্পণকে বলা হয় অপসারী আয়না। ঠিক আছে, অভিসারী আর অপসারী, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে যে আলোকরশ্মি আসছে সেটা একটা বিন্দুতে মিলিত হয়, আর অবতল দর্পণের ক্ষেত্রে যদি অবতল দর্পণ হয় তাহলে যে বিন্দুটা আছে সেটা কি হয়ে যাচ্ছে বলো, ছড়িয়ে যাচ্ছে। বোঝা গেল কি বললাম, এটা বিন্দুতে মিলিত হয় না, এই হচ্ছে পার্থক্য। 15 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি বাঁকা আয়না যার প্রতিফলনকারী পৃষ্ঠটি ভেতরের দিকে বাঁকা থাকে তাকে কি আয়না বলা হয়, ভেতরের দিকে বাঁকা থাকে, ভেতরের দিকে বাঁকা থাকলে সেটাকে অবতল আয়না। ঠিক আছে, ভেতর দিকে বাঁকা থাকে, বোঝা গেল কি বললাম, ভেতর দিকে যদি বাঁকা থাকে তাহলে এটাকে অবতল বলা। ঠিক আছে, এই আর উত্তলের ক্ষেত্রে কি হবে, ভেতর দিকে আমাদের কি হয়, উঁচু থাকে। 16 নম্বর কোশ্চেন বলেছে আপনি যদি একটি আয়নায় দেখেন এবং দেখতে পান যে ছবিটি আপনার থেকে ছোট, মানে যে প্রতিবিম্ব হচ্ছে সেটা নিজের থেকে ছোট, তাহলে সেটা কি ধরনের আয়না, তাহলে সেটা হবে হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, আর উত্তল দর্পণে কি হয়, তাহলে আজকে দেখো উত্তল এবং অবতল এবং সমতল এই তিনটে যে দর্পণ, এটা সম্বন্ধে একটা ক্লিয়ার কাট ধারণা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমি এইভাবেই কোশ্চেন গুলো নিচ্ছি, যে 20টা কোশ্চেন থাকছে, এই 20টা কোশ্চেনে একটা চ্যাপ্টার কিন্তু বা একটা টপিক পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারের মধ্যে। তাহলে আমি কি বললাম, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা ছোট যেহেতু প্রতিবিম্ব গঠন করে, তাহলে কি হয়, তুমি আয়না দিয়ে যদি দেখো যে তোমার ছবিটা ছোট দেখাচ্ছে, তার মানে সেখানে উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে, আর যদি বড় দেখায় তাহলে সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। 17 নম্বর কোশ্চেন দেখো, বলেছে গোলাকার আয়নাটির ধারণা কি, গোলাকার আয়নাটি কি কাজ করে। ঠিক আছে, কোন কনসেপ্টের উপর বেস করে, আলোর বিকিরণ, প্রতিসরণ, বিচ্ছুরণ, নাকি প্রতিফলন, প্রতিফলন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলো প্রতিফলনের উপর বেস করে কাজ করে, প্রতিফলনের উপর বেস করে কাজ করে। ঠিক আছে, পরেরটাও দেখো গ্রুপ ডিতে আসা, বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু, নিচের কোনটা সত্য, বক্রতার ব্যাসার্ধ ফোকাল দৈর্ঘ্যের সমান, সেই একই ফর্মুলা আর ইজ ইকুয়াল টু 2f, সেইটা দিয়ে দেখো জিনিসপত্রগুলো দিয়েছে, সেটা দিয়ে দেখো জিনিসপত্রগুলো দিয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আর ইজ ইকুয়াল টু 2f, মানে ফোকাল দৈর্ঘ্যের দ্বিগুণের সঙ্গে সমান কি বক্রতা ব্যাসার্ধ। তাহলে দেখো আলাদা আলাদা শিফটে আলাদা আলাদা বছর এসছে, কিন্তু একই প্রশ্ন রিপিট হয়েছে। ঠিক আছে, একই প্রশ্ন রিপিট হয়েছে,
এই রিপিটেড কোশ্চেন গুলো এবছরও আসবে আমাদের সামনে, পিএসসি পরীক্ষাগুলো আছে, রেলওয়ের পরীক্ষাগুলো আছে, সমস্ত পরীক্ষায় কিন্তু রিপিটেড হবে, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে যানবাহনের বিস্তৃত ক্ষেত্রে দেখার জন্য পেছনের ভিউ মিররের, ওই যে একটু আগে যেটা বললাম সেটা আবার এসছে, এই যে ভিউ মিরর, এটাতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এখানে উত্তল দর্পণ, ঠিক আছে, মনে রাখতে হবে এটা উত্তল দর্পণ। আর গাড়ির যদি হেডলাইট বলে, ঠিক আছে, হেডলাইটে কি ধরনের দর্পণ? এটা হচ্ছে অবতল, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, অবতল দর্পণ ব্যবহার করা। একই রকম দাঁতের চিকিৎসায় কোন ধরনের দর্পণ? অবতল দর্পণ। এই তিনটা কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসে। 20 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে যদি একটি উত্তল দর্পণ একটি বাস্তব বস্তুর প্রতিফলন তৈরি করতে ব্যবহার করা হয়, নিচের কোন বিবৃতিটি মিথ্যা হবে? নিচের কোন বিবৃতি মিথ্যা হবে? ঠিক আছে, বাস্তব ছোট খাড়া নাকি পি এবং এফ মানে ফোকাস আর মেরুটা এরা গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ছবিটি বাস্তব। ছবিটি কিন্তু বাস্তব হয় না, সেখানে রিয়েল ইমেজ গঠন হয় না। বোঝা গেল? উত্তল দর্পণের ক্ষেত্রে রিয়েল ইমেজ কিন্তু এখানে গঠন হয়। তো এই হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম। মূলত আজকে কি কি পড়লাম? 3 রকমের দর্পণ, ঠিক আছে, 3 রকমের দর্পণ। বোঝা গেল কি বললাম? 3 রকমের দর্পণ নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেগুলার রাত 8টা থেকে তোমরা এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাচ্ছ, কদিন ক্লাস বন্ধ ছিল, ঠিক আছে, তো এখন থেকে রেগুলার তোমরা ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও, অথবা টেলিগ্রামে গিয়ে সুকান্ত স্যার ক্লাসে সার্চ করলে কিন্তু তোমরা জয়েন হতে পারো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে কালকে।